কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি আর কথা বাড়াবো না, আমি এই কথাটি বলে আমি শেষ করতে চাই যে সারা দেশের যে সমস্ত সংগঠনগুলো দাবি দাবা তুলেছে সেই দাবির সাথে সমন্বয় রেখে ঠাকুর বাড়ির পক্ষ থেকেও সেই দাবি গুলো করা হবে। আমাদের আজকে সবার সভাপতিত্ব করছেন, তার মুখ দেশে দাবিগুলো যাবে। আমি যে কথাটি বলতে চাই যে শশীকরের একটা জায়গায় ফোন দিল, বললাম যে আপনাদের ওই অবস্থা কি, বলছেন না আমাদের এই জায়গায় কোনো খারাপ অবস্থা এখন পর্যন্ত নাই, কেননা আমরা সকলেই তো এই সনাতনীরা এখানে বাস করি, তাহলে একত্রিত এক জায়গায় বাস করলে এটা প্রমাণিত যে সেই জায়গায় কিন্তু মানে দুষ্কৃতীরা ঢুকতে সাহস পাচ্ছে না। এই দেশে এই পর্যন্ত কোনোভাবেই কিন্তু ঠেকানো যায় নাই, কেননা কত মাত্র 2 বছর আগে পুজোর সময় কিভাবে অত্যাচার হলো, দুর্গাপুজোর সময় সারা দেশে হলো, কি তার কিছুদিন আগে শিয়ালিতে সেখানে কিভাবে অত্যাচার হলো, তাহলে সমস্ত জায়গায় এই দেশের কোনোভাবেই মানে সঠিক এবং সুন্দর কাজ সত্য কথা সকলে কিন্তু বলে না। আজকে মিডিয়ার কথা বলতেছি যে বাংলাদেশের মিডিয়ার থেকে কত সংবাদ বুঝে একটা বিদেশি মিডিয়ায় তারা এই জায়গায় অত্যাচার দেখাইছে, কিন্তু বাংলাদেশের কোন মিডিয়ায় এতগুলো অত্যাচার হলো কেন, কোথায় গেল সে অত্যাচারের মানে সে নিরপেক্ষতা সে মিডিয়ায়? আচ্ছা, আমরা এই নতুন এই সরকার গঠন করে তারা বলল যে সকলের সমান অধিকার সহ বক্তব্য দিচ্ছেন শ্রী সুব্রত ঠাকুর হিল্টু। সমস্ত কিছু কাজ হলো না, কোথাও তো বাংলাদেশের কোথায় লুট হয়েছে, কোথায় কি হয়েছে, কোথাও কিন্তু দেখায় নাই, বরং বহির্বিশ্বের থেকে প্রচার করলে এটার বেশি হচ্ছে আরো মানে বিপক্ষে কথা বলে। এইভাবে করে তো আসলে এখানে বাস করা মানে ভীষণ মুশকিল হলেও আমরা কোনোভাবে এই দেশটিকে ছেড়ে যাবো না। আমি আজকের এই দিনে এই কথাটি বলতে চাই, কোন আইন কানুন কোনো কিছু দিয়েই কিন্তু এখন পর্যন্ত যে অত্যাচার ঠেকানো যায় নাই। এই পর্যন্ত কোনো অত্যাচারের সুনির্দিষ্ট মনে হয় কেউ বলতে পারবে না যে বিচারের আওতায় এটা সাজা হয়েছে। এখন পর্যন্ত কোনোভাবেই কিন্তু এই অত্যাচার রোধ করা যায় নাই। এই দাবি সমাজে জাতীয় নেতৃবৃন্দ সহ ওরাকান্দি থেকেও করছে, এই জাতির সাথে এই দাবির সাথে আমিও একমত। কেননা এই দাবিগুলো অনত বিলম্বে কার্যকারী হলে কিছুদিনের জন্য সাময়িক কিছুটা হলেও কিন্তু রিলিফ পাবো, কিন্তু আমরা স্থায়ী সমাধান চাই। যে স্থায়ী সমাধান, যে সমাধানে আর কোনো কিছু হবে না, তা আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত কথা, আমার কাছে মনে হয় এই রাষ্ট্রের উচিত কোন নিরাপদ অঞ্চল, নির্দিষ্ট করে নিরাপদ অঞ্চলে এদেরকে বসতি করে তুলতে দেওয়া উচিত। তা না হলে যেমন খুশি করে একই জায়গায়, তাহলে একই জায়গায় হাজার হাজার মানুষ সনাতনীরা বাস করে, সেখানে লুটপাট হতে পারে নাই। তো এইরকম করে এই 47 থেকে আজকের দিন পর্যন্ত এই লুটপাট অন্যায় অত্যাচার এটা কিন্তু রোধ করা কিন্তু যায় নাই। রাষ্ট্রের তত্ত্বাবধানে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট অঞ্চলে সুরক্ষিত অঞ্চল গড়ে তুলে দেওয়া উচিত রাষ্ট্রের, যদি আমাদেরকে এখানে টিকে রাখতে চান মনে করে। আর সোনার মানুষ যদি মনে করেন তাহলে কিন্তু এটা করতে হবে। আপনারা তো দেখলেই তাহলে ইতিহাস দেখলে এটা কিন্তু আর অস্বীকার করার তো কোনো সুযোগ নাই। 47 সালে 30% উপরে ছিল সনাতনীদের অবস্থান এদেশে, সেটা 71 সালে 20-এর উপরে ছিল সনাতনীদের অবস্থান। আজকে 8 থেকে 9% বলছে, এই পার্সেন্টে চলে এসে আপনারা যদি নিরাপদ অঞ্চল গড়ে এদের সুরক্ষার ব্যবস্থা না করে, আমার কাছে মনে হয় এই দেশ সংখ্যালঘুদের একদম আর সময় লাগবে না। যেভাবে আনুপাতিক ভাবে দেখেছি যে আস্তে আস্তে করে 47, 71, 30-এর উপরে 20-এর উপরে বর্তমানে আছে 10-এর নিচে, সেক্ষেত্রে যদি নিরাপদ অঞ্চল গড়ে দেওয়া না যায় তাহলে কিন্তু আমার মনে হয় যে আগামীতে এটা বলতে পারবেন যে এই দেশে কোন সংখ্যালঘু বলে আর কোন অর্থ থাকবে না। তাই এই দেশে আমাদের জন্ম, এই দেশ আমাদের 14 পুরুষের ভিটামাটি। আমি আমার 14 পুরুষের নাম বলতে পারি, অনেকেই আছেন যে এইভাবে নাম বলতে পারবে। এই ভিটামাটি যে এলাকায় আমার বাপ, আমার ঠাকুরদার সমাধি আছে, যে এলাকায় তাদেরকে রাখা হয়েছে, যে জায়গায় আমার মা,
আমার ঠাকুররা সন্ধ্যা প্রদীপ ফেলে দিয়ে আছে, যদি ধর্ম বলে এটি হবে বড় ধর্ম, সেই জায়গাকে রক্ষা করা। এইটাই যেন আমরা কোনোদিন ভুলে না যায়। আমাদের সকলকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা তীব্র গরম উপেক্ষা করে আপনারা এখানে এসে